ওয়েস্টার্ন গল্প সেই পিস্তল। ১. রেড হিল। শহরের সবচেয়ে বড় ছেলনটার দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ডিক গ্রেসন। ধুলে ধূসরিত, কপাল কুঁচকে দেখছে সামনের রাস্তা। চিন্তার ছাপ ফুটে উঠেছে তামাটে মুখে। রংচটা বাড়িগুলোর মাঝ দিয়ে এগিয়ে গেছে রাস্তাটা। দুপাশের কাঠের ফুটপাতে ব্যস্ততা। দুপুর হওয়ার আগেই কাজ সেরে ঘরের ছায়ায় ফিরতে চাইছে সবাই। গ্রীষ্মের শুরুতেই এত গরম কখনো পড়েনি এখানে আর। খানিকটা দূরে জেনারেল স্টোরের সামনে একটা বাগবোর্ড। নিঃসন্দেহে ওটার মালিক কোনো রানসার এসেছে রসদ নিতে। ওয়াগন ইয়ার্ডেও দুটো ওয়াগন দেখা যাচ্ছে। রাস্তার একধারে ওয়াগন ইয়ার্ডের উল্টো দিকে স্যাডল চড়ানো অবস্থায় হিসড়াকে বেঁধে রাখা হয়েছে কয়েকটা ঘোড়া। অফিসের ভিতর বসে আছে টাউন মার্শাল। জানালা দিয়ে রোদ পড়ে চকচক করছে বুকে সাটা টিনের তারা। আর সব শহরে যেমন ঘটেছে এখানেও তাই। এক সপ্তাহ আগে রেড হিলের হোটেলে উঠবার পর থেকেই ওর উপর তীক্ষ্ণ নজর রাখছে বুড়ো মার্শাল। বোধহয় ওর নিস্পৃহ চেহারা, শীতল চাহনি, অথবা হয়তো ওর নির্লিপ্ত ঠান্ডা আচরণ লম্যানদের জানান দেয় বিপদ আর ঝামেলার সম্ভাবনা। ও রুরুর সাথে বাঁধা কারুকার্যময় পিস্তলটা হয়তো তাদের সন্দেহ জাগিয়ে তোলে। তবে কারণ যাই হোক, সতর্ক হতে ভুল করে না তারা। এ কাহিনীর শুরু ওয়াইমিংয়ের নির্জন চাগ ওয়াটার অঞ্চলে। লোকালয় থেকে বহুদূরের ছোট্ট একটা রানসে। যুদ্ধে আহত প্রায় পঙ্গু পল গ্রেসন এবং ডিক হাড় ভাঙা পরিশ্রম করছে ওদের রানসটা দাঁড় করাবার জন্য। ডিকের বয়স তখন 20 বছর। গ্রেসন স্টক বিক্রির চুক্তি করতে লারামি শহরে পাঠালেন ওর বাবা। কাজ সেরে ফিরতে 10 দিন লাগলো ডিক গ্রেসনের। পোড়া রানস হাউস আর ঝর্নার পাশে পড়ে থাকা বাবার লাশ ছাড়া আর কিছুই পেল না সে। সমস্ত ক্যাটল লুট করেছে রাসলাররা। খুব কষ্ট পেয়ে মারা গেছেন পল গ্রেসন। বুকের ডান দিকে দুটো ফুটো শুকনো জমাট রক্তের মধ্যে পড়ে আছেন চিত হয়ে। পাশে পড়ে আছে প্রিয় ক্যাভালরি তলোয়ারটা, রক্তমাখা। অর্থাৎ যুদ্ধ করে মরেছে সৈনিক। একটা মোচড়ানো কাগজ তার ডান হাতের মুঠোয়। পুরনো খামের উল্টো পিঠে লেখা চিঠিটা এখনো বয়ে বেড়ায় ডিক। ওটাতে লেখা কয়েকটা বাক্য। বিদায় ডিক, সন্ধ্যায় হামলা করেছে। ইন্ডিয়ান না, অচেনা, ওদের একজন বিশালদেহী কারুকাজ করা পিস্তল ঝুলায়। বুক থেকে তলপেট পর্যন্ত চিরে দিয়েছে, দাগ থাকবে। চিরে দিয়েছি, দাগ থাকবে। চিঠি এখানেই শেষ। আর কিছু লিখতে পারেননি পল গ্রেসন। লাশ থেকে খানিক দূরে বালিতে প্রায় ডুবে আছে 45 পিস্তলটা। বাবাকে কবর দিয়ে চারপাশ খোঁজাখুঁজির সময় ওটা দেখতে পেয়েছে ডিক। হাতির দাঁতের বাট, নলে চমৎকার নীলচে কালো কাজ করা পিস্তলটা চকচক করছে পরন্ত রোদে। ডিক বুঝল আক্রমণকারীর বুক পেট চিরে দিতেই পল গ্রেসনকে গুলি করেছে সে। ক্ষতস্থান চেপে ধরে এগিয়ে গেছে অন্যদের দিকে। টেরও পায়নি কখন পড়ে গেছে তার অস্ত্র। একটা ফেলে যাওয়া পিস্তল আর পেটে ক্ষতচিহ্ন আছে এমন এক লম্বা চওড়া লোক, এই হচ্ছে সূত্র।
হত্যাকারী সম্পর্কে আর কোনো তথ্য নেই ডিকের কাছে। কোনো ট্র্যাক রেখে যায়নি রাসলাররা। পিস্তলটা তুলে নিয়েছে ডিক। প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করেছে ওর বুকে। এরপর গত 3 বছর ধরে ফ্রন্টিয়ার এবং আশপাশের অঞ্চল চষে বেড়াচ্ছে ডিক। খুঁজছে পেটে বুকে শুকনো ক্ষতচিহ্নওয়ালা এক লোককে। উরুর সঙ্গে বাঁধা খুনির 45 পিস্তলটা কারো ভাবান্তর ঘটায় কিনা নজর রাখছে। এই শীতে ক্যাটল ড্রাইভে ভাড়াটে কাউহ্যান্ড হিসেবে নিউ মেক্সিকোর 7 রিভারে গিয়েছিল ডিক। সেখানে বুড়ো এক কাউহ্যান্ডের কাছে অনেক গল্প শুনেছে। তার মধ্যে একটা হচ্ছে বিশালদেহী এক লোক নাকি সেলুন ফাইট থামাতে গিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েছিল। টানা হেঁচড়ায় ছিঁড়ে যায় তার শার্ট। বুক থেকে পেট পর্যন্ত লম্বা একটা ক্ষতচিহ্ন ছিল লোকটার শরীরে। ঘটনাটা রেড হিলেই হয়েছিল কিনা তা অবশ্য সঠিক বলতে পারেনি কাউহ্যান্ড। তার যতদূর মনে পড়ে রেড হিল শহরেই হয়েছিল। অনেক সেলুন ফাইট দেখেছে সে দীর্ঘ জীবনে, তাই সঠিক মনে নেই। এটা সামান্য একটা অনিশ্চিত তথ্য জানে ডিক। তবুও সেই দিনই সিদ্ধান্ত নিয়েছে যাবে সে রেড হিল শহরে খুনির খোঁজে। এর আগেও এ ধরনের তথ্যের পেছনে বারবার ছুটেছে সে এক শহর থেকে অন্য শহরে। লাভ হয়নি কোনো। লোকটাকে খুঁজে পাওয়া কঠিন হবে বুঝে গেছে ঠিক। পোশাকের নিচে ঢাকা থাকবে ক্ষতচিহ্ন। তাছাড়া ওর কোমরে নিজের পিস্তল দেখে ও বিস্ময় গোপন করতে পারে হত্যাকারী। হয়তো বহুবার নিজের অজান্তে রাসলারটার মুখোমুখি হয়েছে সে। যুদ্ধের ফলে নিউ মেক্সিকোর দক্ষিণ পশ্চিম সীমান্তের আরিজোনা রাজ্য যুক্তরাষ্ট্রের অন্তর্গত হয়েছে। লোকজন আসতে শুরু করেছে এই অঞ্চলে। শহরগুলো বেশিরভাগই রেড হিলের মতো নতুন ক্যাটল টাউন। রাঞ্চগুলো গড়ে উঠেছে গত 2-3 বছরে। হয়তো গ্রেশন স্টক দিয়েই ব্যবসা করছে কোনো রাঞ্চ। কেউ যদি দ্রুত কোনো রাঞ্চ গড়তে চায় এবং সেজন্যই পল গ্রেশনকে হত্যা করে থাকে, তাহলে নতুন রাঞ্চারদের মধ্যেই কেউ হবে সে। চাগ ওয়াটার থেকে ম্যাঙ্গাস ভ্যালি অনেক দূরের পথ। সময়টাও মিলে যায়। জিন্সের পকেট হাতড়ে শেষ কয় ডলার বের করে গুনল ডিক। আর বড়জোর 2 দিন চলবে $5.70 স্টোরের সামনে বাকবোর্ডটা দাঁড়ানো। সেদিকে তাকালো সে। কেউ নেই আশপাশে। দীর্ঘ পায়ে এগুলো সেলুনের দরজা লক্ষ্য করে। তথ্য দরকার ওর। জানে গোটা পশ্চিমে সবার চেয়ে বেশি খবর রাখে নাপিত এবং বারটেন্ডার। 3 জন রাইডার বেরিয়ে আসছিল সেলুন থেকে। সুইং ডোর পেরোতেই ডিকের সঙ্গে ধাক্কা লাগলো সামনের লোকটার। পড়ে যাচ্ছিল। লোকটাকে ধরে ফেলল তার 2 সঙ্গী। একজন মেক্সিকান, অপরজন লাল চুলো আমেরিকান। পিছিয়ে গিয়ে ডোরওয়ে ধরে নিজেকে সামলে নিল ডিক। খাটো স্বরে বলল, দুঃখিত। লোকটার রাগে লাল হওয়া চেহারা দেখে মুখ থেকে ক্ষমা প্রার্থনার হাসি মুছে ফেলল সে। পা বাড়াতেই ওর সামনে দাঁড়িয়ে গেল লোকটা। বুকে তালু ঠেকিয়ে ঠেলা দিল। ঝগড়ার সুযোগ খুঁজছে যেন। ব্যঙ্গভরা কণ্ঠে বলল সে, দুঃখিত হলে তো চলবে না বাপ, ক্ষমা চাইতে হবে। লোকটার 2 বন্ধু নিঃশব্দে
ডিক গ্রেসনের পেছনে সেলুনের পোর্চে এসে দাঁড়িয়েছে। পরিস্থিতি বুঝতে সময় লাগলো না ডিকের। পেছনের রাস্তায় ছুটন্ত পদশব্দ শুনতে পেল। ওর সামনে দাঁড়ানো লোকটার পেছনে ধোয়ার অন্ধকার সেলুনের ভেতর লাইন অফ ফায়ার থেকে সরে দাঁড়ানোর জন্য হুড়োহুড়ি করছে লোকজন। পথ ছাড়ো, ভরাট নিচু গলায় বলল ডিক গ্রেসন। ছেড়ে দাও হাঙ্কস, গোলমাল করার দরকার নেই, দাড়িওয়ালাকে বলল তার লালচুলো বন্ধু। লোকটার ভাবভঙ্গি অস্বস্তিকর, সাপের মতো। বেশ, তাই হবে, ছেড়ে দেব। তবে আমার দুপায়ের ফাঁক দিয়ে বুকে হেঁটে যদি সেলুনে ঢোকে তাহলে। ডিকের উপর থেকে চোখ না সরিয়ে বলল হাঙ্কস। দ্রুত একপাশে সরে দাঁড়ালো ডিক। ওর বুক থেকে সরে গেল লোকটার হাত। কবজি ধরে হ্যাঁচকা টান দিয়ে হাঙ্কসের ভারসাম্য নষ্ট করে দিল সে। সুইং ডোরে বাড়ি খেয়ে স্যালনের বাইরে চলে গেল দাড়িওয়ালা। দোহারা মেধহীন শরীর ডিক গ্রেসনের। তেমন লম্বাও নয় সে, 5 ফুট 10। দেহে পেশির আধিক্য নেই, যা আছে তা খাদহীন। চওড়া কাঁধ কঠোর পরিশ্রমের প্রমাণ দেয়। মারা পড়ার আগেই ওকে সরিয়ে নাও, হাঙ্কসের বন্ধুদের বলল ডিক। তারপর ঘুরেই থমকে দাঁড়াতে হলো ওকে। পেছন থেকে চেঁচিয়ে উঠেছে হাঙ্কস, দাঁড়াও, এক পা নড়লেই ফুটো করে দেব। 2 ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো ডিক গ্রেসন। সেলুনের পোস্ট থেকে নেমে নিজেদের মধ্যে 1-1.5 গজ তফাত রেখে রাস্তায় দাঁড়িয়ে আছে 3 রাইডার। নিস্তব্ধ হয়ে গেছে রেড হিল। 3 জনের বিরুদ্ধে ডিক একা। সূর্যের দিকে পিছন ফিরে দাঁড়িয়েছে ওরা। ডিকের চোখে মুখে রোদ এসে পড়েছে। এখানে ওখানে জানালায় কয়েকটা মাথা দেখতে পেল ডিক। কিছু একটা ঘটার অপেক্ষায় আছে যেন সবাই। অফিসের সামনে দাঁড়িয়ে আছে টাউন মার্শাল, দেখছে কিন্তু এগিয়ে আসছে না। জেনারেল স্টোরের সামনে দাঁড়ানো বাগবোর্ডটায় একটা মেয়েকে উঠতে সাহায্য করছে রানসার। মুহূর্ত পরেই কর্কশ চিৎকারে নিস্তব্ধতা টুকরো টুকরো হয়ে গেল। অনেক বলচাল শুনেছি, সাহস থাকলে পিস্তল বের করো, খেকিয়ে উঠল হাঙ্কস। টাউন মার্শালের দিকে আরেকবার তাকালো ডিক। দাঁড়িয়ে আছে মার্শাল। হয় কিছু করতে সাহস পাচ্ছে না, না হয় বুঝতে পারছে না বুড়ো মার্শাল কি ঘটতে যাচ্ছে। হাঙ্কসের উপর চোখ সরিয়ে আনলো ডিক। বলল, তোমার বন্ধুরাও থাকছে? গম্ভীর শান্ত হয়ে গেছে ওর চেহারা। কেন, ঠ্যাং কাঁপছে নাকি? কুটিল হাসি ফুটল হাঙ্কসের ঠোঁটে। হামাগুড়ি দিয়ে সেলুনে ঢুকলেই মাফ করে দেব, আগেই তো বলেছি। হাঙ্কসের বন্ধুরাও মজা পাচ্ছে তার কথায়, হাসছে। বয়স 2 বছর হবার পরই হামাগুড়ি দেয়া ভুলে গেছি, শীতল কণ্ঠে বলল ডিক। ভাবলেশহীন চেহারা। বুঝতে চেষ্টা করছে 3 জনের মধ্যে কে বেশি বিপজ্জনক। আবার মনে পড়বে। পিস্তলের দিকে হাত বাড়িয়ে ধমকে উঠল হাঙ্কস। বিদ্যুৎ গতিতে ডান পাশে ডাইভ দিল ডিক। পিস্তলটা হাতে উঠে এসেছে। ডিক পোর্স স্পর্শ করার আগেই 2 বার গর্জে উঠল ওটা। সেলুনের পোর্সে পরেই লাফিয়ে উঠে দাঁড়ালো সে, প্রস্তুত। 2 হাতে বুক খামচে ধরে টলছে হাঙ্কস। শার্টের কয়েকটা বোতাম ছিঁড়ে গেল। না, কোনো পুরানো ক্ষতচিহ্ন নেই। পিস্তলটা বালিতে পড়ে আছে। 2-1 সেকেন্ড বিস্মিত চোখে হৃৎপিণ্ডের ফুটো দিয়ে বেরোনো রক্তচোট দেখল সে। আছড়ে পড়ল বালিতে। কয়েকটা খিঁচুনি দিয়ে স্থির হয়ে গেল চিরতরে।
দেড় গজ দূরে বাম হাত দিয়ে ডান হাতের গুড়িয়ে যাওয়া কবজি চেপে ধরে হাঁটু মুড়ে বসে আছে মেক্সিকান লোকটা। ব্যথায় গোঙাচ্ছে। খানিকটা বের হয়ে হোল স্টারে ঝুলছে তার পিস্তল। হোল স্টারের দিকে মাত্র হাত বাড়িয়েছিল লালচুলো আমেরিকান। ঘটনার দ্রুততায় থমকে গিয়েছে। ড্রয়ে কিছুটা ধীর হওয়ায় জীবনে প্রথমবার নিজের ভাগ্যকে ধন্যবাদ দিল সে। পিস্তলের নল থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। নরম গলায় জানতে চাইল ডিক, তুমি? দু আঙুলে ধরে আস্তে আস্তে হোলস্টার থেকে নিজের পিস্তলটা বের করলো লালচুলো পাঞ্চার। পায়ের কাছে মাটিতে নামিয়ে রাখলো। আমি এসবে নেই, বিড়বিড় করলো সে। সেক্ষেত্রে 1 থেকে 10 গুনবো আমি, দেখি কত জোরে ঘোড়া ছোটাতে পারো। ঘুরে দাঁড়ালো পাঞ্চার। দৌড়ে গিয়ে হিঁচড়েকে বাঁধা একটা ঘোড়ায় চড়ে বসল। ডিক গ্রেসনের চোখের আড়ালে যেতে বেশি সময় নিল না সে। প্রাণ ফিরে পেয়েছে রেড হিল। দ্রুত পায়ে এদিকে আসছে টাউন মার্শাল। বাড়িঘরের দরজা দিয়ে বেরিয়ে আসছে অনেকে। প্রশ্ন করছে একে অপরকে। পিস্তলের আওয়াজে বিরক্ত হয়ে একটানা ঘেউ ঘেউ শুরু করেছে রাস্তার নেড়িকুত্তাটা। হাংস আর মেক্সিকানদের চারপাশে জড়ো হওয়া লোকগুলোর দিকে তাকালো ডিক। পিস্তলটা হোলস্টারে ভরে হ্যাট খুলে ওটা দিয়ে রংজলা শার্ট আর জিন্সের ধুলো ঝাড়ল। গুলি লাগার আগে পিস্তল বের করতে পারেনি 3 জনের একজনও। ভিড়ের ভেতর থেকে বলল কে যেন, আরেকটাকে দেখেছ কেমন পালিয়ে বাঁচল, মন্তব্য করলো আরেকজন। এসব শোনার মানসিকতা নেই ডিকের। ঘুরে দাঁড়ালো সে। সেলুনে ঢুকবে। গায়ে পড়ে ঝগড়া বাঁধিয়েছে লোকগুলো। কার নির্দেশে? জবাবটা জানতে হবে ওর। তাহলে কি আশেপাশেই রয়েছে খুনি? পেছন থেকে ভেসে এলো মার্শাল শ্যান হপকিন্সের কণ্ঠ, দাঁড়াও। চোখ গরম করে তাকিয়ে থাকা মার্শালের দিকে ফিরল ডিক। কি জন্য মার্শাল? কোনো অসুবিধা? কি জন্য মানে? আরও রেগে উঠল বুড়ো মার্শাল। আমার শহরে এসে একজনকে খুন করেছ, আরেকজনকে আহত। আবার জানতে চাওয়া হচ্ছে অসুবিধাটা কোথায়? আত্মরক্ষার অপরাধে ভেতরে ভরতে চাও বুঝি? ডিকের কণ্ঠে প্রচ্ছন্ন ব্যঙ্গ। মার্শালের দায়িত্বজ্ঞানহীনতায় চটে আছে সে। মার্শালকে পছন্দ করে না এমন কেউ ভিড়ের মধ্য থেকে চেঁচালো, আমরা দেখেছি। ঝগড়া এড়ানোর চেষ্টা করেছ তুমি। মার্শালের সাধ্য নেই তোমাকে আটকে রাখে। সবাই সাক্ষ্য দেবে তোমার পক্ষে। মার্শালের চেহারা গম্ভীর হয়ে গেল। বুঝতে পারছে কথাবার্তা তার অনুকূলে যাচ্ছে না। ডিকের উদ্দেশ্যে বলল, কোনো চার্জ আনছি না, কিন্তু আজই শহর ছাড়তে হবে তোমার। কোনো গান সিলিঙ্গার চাই না আমার শহরে। তুমি ওদের থামাতে পারতে হপকিন্স। কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর ভেসে এলো রাস্তা থেকে। কথাটা বলেছে একজন রানসার। লোকটা বিশালদেহী। দীর্ঘচিত্র দেখেই বুঝল ডিক। ক্যাটল টাউনে রানসাররা সবচেয়ে প্রভাবশালী। লোকটার কথা শুনে নিজেকে গুটিয়ে নিল মার্শাল। ডাক্তারকে খবর পাঠিয়ে ম্যাক্সকে নিয়ে চলে গেল অফিসের দিকে। মার্শাল চলে যেতে ডিকের সামনে এসে দাঁড়ালো রানসার। নিজের পরিচয় জানিয়ে জিজ্ঞেস করলো, তোমার নাম কি মিস্টার? ডিক গ্রেসন, জবাব দিল সে। কাজ খুঁজছ? ডিকের আপদ মস্তক দেখে নিয়ে বলল রানসার। লোক দরকার, ইচ্ছা করলে আসতে পারো আমার সঙ্গে। রানসারের দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো ডিক।
তাকে অপেক্ষা করতে বলে হিসর্যাকের দিকে এগোলো ঘোড়াটা আনতে। কাজ দরকার ওর, ম্যাঙ্গাস উপত্যকার কোনো রাঞ্চে। 3 জন রাসেলের বাগির পাশাপাশি ছুটছে ডিকের স্টালিয়ন। বাগিতে বসা মেয়েটার কৌতূহলী দৃষ্টি অনুভব করল সে। 20 হবে মেয়েটার বয়স, সোনালি চুল আর কুচকুচে কালো চোখের মনিতে অদ্ভুত সুন্দর লাগছে তাকে। তামাটে চামড়ার রঙে বোঝা যায় পর্যাপ্ত আলো বাতাসে মানুষ। পরনের স্কার্টে গুজে রাখা শার্টকে ধন্য করেছে সুগঠিত দেহবল্লরী। জন রাসেলের সঙ্গে চেহারায় মিল আছে। মেয়েটার পরিচয় জিজ্ঞেস করতে গিয়েও অভদ্রতা হবে ভেবে চুপ করে থাকলো ডিক গ্রেসন। যেন ডিকের অন্তরের কথা বুঝেই বলে উঠল রানসার, ওহো ডিক, তোমাদের তো পরিচয়ই করিয়ে দিইনি। ডিকের দিকে তাকালো সে। আমার মেয়ে লিন্ডা, লিন্ডা রাসেল। ওর দিকে তাকিয়ে ছোট্ট করে নট করল লিন্ডা। 2 আঙুলে হ্যাটের ব্রিম ছুলো ডিক। পরিচিত হয়ে খুশি হলাম ম্যাম। ম্যাম বলে ডাকবে না, বয়সে তোমার চেয়ে ছোট আমি, মৃদুকণ্ঠে বলল লিন্ডা রাসেল। ঠিক আছে ম্যাম। কৌতুক ফুটল ডিকের চোখে। চেহারায় কঠোর রেখাগুলো দূর হয়ে গেল অনেকখানি। আবার ডিক গ্রেসনের দিকে তাকালো লিন্ডা। তুমি কি বাবার হয়ে কাজ করবে? ডিকের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা। ডিক বুঝতে পারছে লিন্ডার কৌতূহলের কারণ। ওর দৃষ্টিতে সে একজন গানসিলিঙ্গার খুনি। কিছুক্ষণ আগেই একজনকে হত্যা করেছে সে, আরেকজনকে আহত। লিন্ডার প্রশ্নের জবাব দিল না জন রাসেল। না, ডিক কাজ করবে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষে। অ্যাসোসিয়েশনের? জানতে চাইল ডিক। আমরা 6-7 জন রানসার, ম্যাঙ্গাস উপত্যকাতেই সবার রান্স, বলল রানসার। সমস্যায় পড়েছি আমরা। শহরে তোমাকে দেখেই বুদ্ধিটা এলো, ভাবলাম কাজে লাগবে তুমি। কি কাজে? সিটের উপর নড়ে চড়ে বসল জন রাসেল। ড্যাশবোর্ডে বুটসহ পা তুলে দিয়ে বলল, আমার রান্সে মিটিং আছে আজ। তোমার কাজ সম্বন্ধে সেখানেই আলোচনা হবে। ক্ষণিকের জন্য চুপ করে গেল রানসার। তাকিয়ে আছে সামনের বিস্তীর্ণ সমতল ভূমির দিকে। হলুদ ফোঁটায় ভরা অসংখ্য ক্রিসট বুশ আর লাল কুমড়োর মতো দেখতে স্নেক উইড জন্মেছে সেখানে। অনুর্বর ভূমি, রানসিংয়ে ব্যবহৃত হয় না। দূরে কালো রঙের লাভার দেয়ালটা বাঁকা হয়ে চলে গেছে দৃষ্টিসীমার বাইরে। অন্তত ওই দেয়াল পর্যন্ত হবে অনুর্বর জমিটার বিস্তার। ওদিক থেকে দৃষ্টি ফিরিয়ে জানতে চাইল জন রাসেল, যে কোনো কাজ তুমি করো না? শ্রাগ করল ডিক। আমি গান ফাইটার নই। পিস্তলে দক্ষতা কিন্তু অন্য কথা বলে, নরম কণ্ঠ রানসারের। কঠোর হয়ে গেল ডিকের চেহারা। বলল, আত্মরক্ষা সবারই করতে হয় কোনো না কোনো সময়। আলাপ বন্ধ হয়ে গেল হঠাৎ। অস্বস্তিকর নীরবতা ভাঙল লিন্ডা। ইতস্তত করে জানতে চাইল সে, আত্মরক্ষার জন্যে আগেও কি? লিন্ডা মেয়েকে কথা শেষ করতে দিল না রানসার। এ ধরনের প্রশ্ন করে না। কিছুক্ষণ চুপ করে থেকে পশ্চিমের অলিখিত নিয়ম নিজেই ভাঙল সে। আইন খুঁজছে তোমাকে? না। এই প্রসঙ্গে আর কথা বলার সুযোগ তাকে দিল না ডিক। তোমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো হয়ে গেল, ব্যাখ্যা করল জন রাসেল। তবে মিটিংয়ে আর এসব কথা উঠবে না। আউটল হলে
আমাকে দরকার নেই তোমাদের? বাকবোর্ডের উপর নড়ে চড়ে বসল রানসার। যতক্ষণ অ্যাসোসিয়েশনের পক্ষে কাজ করছো, মনে রাখছো কারা তোমার বেতন দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিছু যায় আসে না আমাদের। কোনো রেঞ্জ ওয়্যার বোধ হয়, ভাবল ডিক। একটা রেঞ্জ ওয়্যারে জড়িয়ে পড়তে বাধ্য হয়েছিল সে। যখন রেঞ্জ ওয়্যার শেষ হলো, তখন দুপক্ষের একমাত্র জীবিত ব্যক্তি ছিল ও। অনর্থক রক্তপাত পছন্দ করে না ডিক। জড়িয়ে পড়ার আগেই সরে দাঁড়ানো ভালো, ভাবল সে। রাশ টেনে দাঁড় করালো স্টালিয়ন। ওকে থামতে দেখে দাঁড়িয়ে গেল বাকবোর্ড। কি হলো? অবাক হয়েছে রানসার। বোধহয় ভুল লোক ভাড়া করছো তুমি। রানসারের দিকে তাকালো ডিক। কোনো ওয়্যারে জড়ানোর ইচ্ছে নেই আমার। ওয়্যার মানে রেঞ্জ ওয়্যার? কখন বললাম রেঞ্জ ওয়্যারের জন্য গান ফাইটার দরকার? আগে চলো, মিটিংয়েই খুলে বলবো সব। কাজ পছন্দ না হলে চলে যেও, ঠিক আছে? ডিক সায় দেয়ায় বাকবোর্ড ছোটালো রানসার। ম্যালপাইল বার্টসে পৌঁছলো ওরা। ধীর একটা ঢাল নেমে গেছে তাজা ঘাসে ভরা সবুজ চওড়া একটা উপত্যকায়। ছোট ছোট গাছ জন্মেছে ছড়িয়ে ছিটিয়ে। অনেক দূরে বাম দিক ঘেঁষে বয়ে যাচ্ছে ছোট্ট একটা নদী। ওটা পেরিয়ে আরও দূরে দিগন্তের সাথে মিশে গেছে কালো রঙের ব্লাফ। ডান দিকে গাছে ভরা ছোট ছোট টিলা ছায়াময়। রানচিংয়ের জন্য জায়গাটা আদর্শ। চওড়ায় 30 মাইল আর লম্বায় 100। জন রাসেলের কণ্ঠে গর্ব। দুনিয়ার সবচেয়ে ভালো রানচিং এলাকা। সবুজ প্রান্তরের দিকে তাকিয়ে আছে সে। পল গ্রেসনের হত্যাকারীদের তালিকায় সন্দেহভাজনদের মধ্যে অন্যান্য রানসারদের সাথে জন রাসেলও রয়েছে। ডিকের উরুতে ফিতে দিয়ে বাঁধা খুনির পিস্তলে কোনো আগ্রহ দেখায়নি সে। তবে এটা প্রমাণ করে না যে সে নির্দোষ। লোকজন এখনো ভিড় করেনি কেন? চারপাশে নজর বুলিয়ে জিজ্ঞেস করল ডিক। এসব জমি খালি পড়ে থাকে না আজকাল। মাত্র 3 বছর আগেও পানি ছিল না এ অঞ্চলে, জবাব দিল রানচার। নদীটার দিকে তাকালো ডিক। পানির অভাব তো দেখছি না। হ্যাঁ, এখন অভাব নেই, তবে 3-4 বছর আগেও কোনো নদী ছিল না। সে সময় একটা ভূমিকম্পে নদীটা বইতে শুরু করে। 3-4 বছর আগে, ভাবছে ডিক। একটু পরে রানচার সম্বন্ধে আরও তথ্য পাবার জন্য জিজ্ঞেস করল সে। কতদিন হলো এসেছো তোমরা? পরিবর্তনটার পরপরই এসেছি। ভাগ্যিস খবরটা শুনেই তড়িঘড়ি চলে এসেছিলাম। আরও 6-7 জন আসার তোড়জোড় করছিল। সবচেয়ে ভালো জায়গাটায় আমি ক্লেম ফাইল করেছি। সাফল্যের আনন্দে মুচকি মুচকি হাসছে জন রাসেল। জমি কতটা? আলাপ চালানোর খাতিরে জানতে চাইল ডিক। মনে মনে চিন্তা করছে সে। বাবা মারা যাওয়ার পর রানচিং ব্যবসায় নেমেছে যেসব রানচার, তাদের মধ্যে জন রাসেলও একজন। এরকম আরও কয়েকজনের সঙ্গে মিটিংয়ে দেখা হবে ওর। একটা কঠোর ভাব এসে গেল ডিকের চেহারায়। দেখা যাক ভাগ্য এবার প্রসন্ন হয় কিনা ওর প্রতি। 70,000 একর। নিজের ভাবনায় ডুবে গিয়েছিল ডিক গ্রেসন। চেষ্টা করে মনে করল কোন প্রসঙ্গে কথাটা বলেছে রানচার। বড় স্টক? জিজ্ঞেস করল সে। না, অবাক হবে। মাত্র 140টা গরু আর 6টা ষাঁড় আছে আমার।
বাকিদের অবস্থাও আমার মতোই। তার উপর গত বছরের দুর্ঘটনায় টাকা পয়সারও টানাটানি চলছে সবার। ভারী গলায় বলল রানসার, মিটিংয়েই শুনতে পাবে সব। একটা উঁচু সমতল ভূমিতে উঠে আসতেই বাম দিকে কয়েকটা কটনউড গাছের ফাঁক ফোকর দিয়ে দু তিনটে ঘর দেখা গেল। আমার রানস হাউস। আঙুল তুলে ওদিকটা দেখালো রানচার। মনে হচ্ছে সবাই পৌঁছে গেছে। আমরা পৌঁছলে মিটিং আরম্ভ হবে। রানস হাউজের আশপাশে লোকজন দেখে বলল সে। ঘোড়ার উপর নড়ে চড়ে বসল ডিক গ্রেসন। অ্যাসোসিয়েশনের সদস্যরা ম্যাঙ্গাস উপত্যকায় এসেছে আজ থেকে বছর 3 আগে। 4 রানস হাউজের সদর দরজায় দাঁড়িয়ে আছে বয়স্কা এক মহিলা, রানসারের স্ত্রী। ওয়াগন শেডে দাঁড়িয়ে আলাপ করছে 6-7 জন রানসার। সদর দরজার সামনে থামল জন রাসেল। মেয়েকে বাগবোর্ড থেকে মালামাল নামাতে সাহায্য করল। তারপর এগুলো জড়ো হওয়া রানসারদের উদ্দেশ্যে। হয়তো বাবার হত্যাকারীর দেখা পাবে। ডিকের আচরণে ঠান্ডা একটা ভাব এসে গেল। করালের খুঁটির সাথে ঘোড়াটা বাঁধল সে। ধীর পদক্ষেপে জন রাসেল আর অন্যদের সামনে এসে দাঁড়ালো। হাত নেড়ে উত্তেজিত ভঙ্গিতে কথা বলছে জন রাসেল। সবাইকে শোনাচ্ছে রেড হিলের ঘটনা। এইমাত্র বলছিলাম রেড হিলের ঘটনাটা, ডিকের উদ্দেশ্যে বলল রানচার। কোনো মন্তব্য করল না ডিক। জিন্সের পকেট থেকে তামাক বের করে সিগারেট রোল করছে। মাঝে মাঝে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে সবাইকে। এদের মধ্যেই হয়তো রয়েছে খুনি। 3 বছর ধরে যাকে খুঁজছে ও। খুলে রাখা ওয়াগনের জোড়া হুইলের উপর হেলান দিল জন রাসেল। লম্বাটে মুখের ধূসর চুলো এক লোককে দেখালো সে। জেমস হল্ট। আমার পশ্চিমে ওর রানস। পরিচিত হয়ে খুশি হলাম। এগিয়ে এসে হাত মেলালো হল্ট। লম্বা চওড়া সুদর্শন এক লোক দাঁড়িয়ে আছে হল্টের পাশে। বয়স 30-35। আমি ব্রায়ান সিমন্স। জনের কাছে শুনলাম শহর কাঁপিয়ে দিয়ে এসেছ তুমি, হাসি মুখে বলল সে। তৃতীয় একজনের দিকে নির্দেশ করল জন রাসেল। ও হচ্ছে জেড হারপার। নট করল হারপার। হ্যান্ডশেক নয়। 50-এর কাছাকাছি হবে রানসারের বয়স। তোমাকে কাজে নেওয়াটা বোধহয় ভুল হলো আমাদের। খুন জখম আমার পছন্দ না, বলল রানসার। করা জবাব দিতে পারত ডিক, কিন্তু চুপ করে থাকলো। কাজটা নিলে সম্ভাব্য খুনির কাছাকাছি আসার সুযোগ পাবে সে। অবশ্য আদেও যদি খুনি এদের মধ্যেই কেউ হয়। পেছনে দাঁড়ানো 16-17 বছর বয়সী এক তরুণ রানসারদের ঠেলে এগিয়ে এলো। আমি শ্যাম হারপার, পরিচয় জানালো সে। পিস্তলে তোমার হাত ভালো, তাই না? ডিকের কোমরে ঝোলানো পিস্তলটা থেকে চোখ সরাতে পারছে না সে। জেড হারপারের ছেলে বোধ হয়। তার উদ্দেশ্যে কিছু বলার আগেই অন্যদিকে ডিকের মনোযোগ আকর্ষণ করল জন রাসেল। বয়স্ক এক রানসারকে দেখিয়ে পরিচয় করিয়ে দিল। এ হচ্ছে আলবার্ট ডান। আলবার্ট ড্যান, স্কোয়ার ডি রানসের মালিক। আলবার্ট ড্যানের বয়সও হারপারের কাছাকাছি। গোল মুখমণ্ডলে এক সময় প্রচুর চর্বি ছিল বোঝা যায়। রানসের কঠোর পরিশ্রমে চর্বি উধাও হলেও গালে ভাঁজ রেখে গেছে।
পরিচিত হয়ে ভালো লাগলো। টাকটা চুলকে নিয়ে বলল সে। বলিষ্ঠ গড়নের লম্বা চওড়া আরেকজন রানসারকে ডিকের সাথে পরিচয় করিয়ে দিল জন রাসেল। নাক ভাঙা এই ভদ্রলোক হচ্ছে টিমস। বুনো ঘোড়ার সাথে আলাপ করতে গিয়েছিল ও। হাসল জ্যাক টিমন্স আরেকবার তীক্ষ্ণ দৃষ্টিতে সবাইকে দেখে নিল ডিক। এদের কেউই ওর পিস্তলের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি, তরুণ স্যাম হারপার ছাড়া। ডিকের বাবার বিবরণ অনুযায়ী হত্যাকারী শারীরিক বৈশিষ্ট্যের সাথে জন রাসেলের মিল পাওয়া যায়। বাকিদের কেউই তার মতো বিশালদেহী নয়। অবশ্য ক্ষতচিহ্নটা না দেখলে কিছুই নিশ্চিত হবার উপায় নেই। কালকেই আমরা ড্রাইভ শুরু করব, ডিককে বলল রাসেল। তাকালো ব্রায়ান সিমন্সের দিকে। ব্রায়ানের কাছ থেকে সমস্যাটা জেনে নাও। পকেট থেকে একটা সিগার বের করে দাঁতে কাটলো ব্রায়ান। থুতুর সঙ্গে মাটিতে ফেললো কাটা অংশটা। চুরুটে আগুন ধরিয়ে এক মুখ নীল ধোঁয়া ছুঁড়ে দিল আকাশে। খানিকটা সময় ভেবে নিয়ে কথা বলতে শুরু করলো। আমাদের সমস্যাটা একটু অন্য ধরনের। সবাই আমরা ছোট রানসার। ব্যবসা শুরু করেছি মাত্র। ব্যক্তিগত উদ্যোগে বড় ধরনের ক্যাটল ড্রাইভ আমাদের পক্ষে সম্ভব নয়। তাছাড়া আমাদের স্টকও খুবই ছোট। এজন্য সবার ক্যাটল একসঙ্গে জড়ো করে রেল হেডে নিয়ে যেতে হবে। আনসনস ফর্ক শহরটা পূবে। 5 দিন লাগবে ক্যাটল নিয়ে পৌঁছতে। শহরটা মনে করার চেষ্টা করল ডিক গ্রেসন। পিতৃহন্তার সন্ধানে ওখানে 2-1 বার গেছে সে। এই মুহূর্তে নামটা ছাড়া আর কিছুই ওর মনে পড়ল না। দম নিয়ে আবার শুরু করলো ব্রায়ান। ড্রাইভে গরু থাকবে, বড়জোর 200-300, সবার বিক্রি করার মতো গরু। তবে আমাদের যে অবস্থা, তাতে একটা গরুও অনেক বড় ব্যাপার। এই ড্রাইভের উপরই আমাদের টিকে থাকা নির্ভর করছে, সায় জানালো জেমস হল্ট। এবারও যদি নিয়ে যায় তাহলে পাত্তারি গোটাতে হবে আমার। নিয়ে যায় কে? ভুরু কুচকে গেল ডিক গ্রেসনের। হল্টের বক্তব্য বুঝতে পারেনি। এবার নিয়ে 3য়-বার ড্রাইভে যাচ্ছি আমরা। প্রথম বছর গরু বেচা গেছিল, কিন্তু গত বছর। রাগ প্রকাশ পেল জন রাসেলের কণ্ঠে। গত বছর আমাদের সমস্ত ক্যাটল ছিনিয়ে নিয়েছে রাসলাররা। আমাকে প্রায় পথে বসিয়েছে। 40টা গরু পাঠিয়েছিলাম ড্রাইভে। এক একটা $16 করে দাম পেতাম। টাকার অভাবে সারাটা শীতকাল বিন আর ভুট্টার রুটি খেয়ে কাটিয়েছি আমরা, বলল জেড হারপার। আবার যদি অমন ঘটে, বিড়বিড় করল আলবার্ট ড্যান। আমিও শেষ। 200-300 গরু, অথচ কোনো চিহ্নই থাকলো না যে অনুসরণ করবে। অবিশ্বাস ডিকের কণ্ঠে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ব্যাপারটা তাই ঘটেছিল। ড্রাইভে আমরা 3 জন ছিলাম। আমি, ভাড়াটে এক কাউহ্যান্ড আর উইলসন নামের এক রানসার। 3য় রাতে রাসলাররা হামলা চালায়। ক্যাম্পফায়ার জাল ছিল উইলসন, সেখানে গেঁথে দেয় ওকে। জায়গাটা বড় বড় বোল্ডার আর ক্যানিয়নে ভরা। ক্যাটলের সাথে ছিল ভাড়াটে লোকটা। মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে হাত পা বেঁধে মেসকিট ঝোপে তাকে ফেলে যায় রাসলাররা। কথাগুলো বলতে বলতে আড়ষ্ট হয়ে উঠল ব্রায়ান। বুটের ডগা দিয়ে মাটিতে আঁচড় কাটছে। তাকে অস্বস্তি থেকে বাঁচাবার উদ্দেশ্যে মুখ খুলল রাসেল। ব্রায়ান একাই রাসলারদের ঠেকাবার চেষ্টা করেছিল। রাসলাররা ওকে কোণঠাসা করে ফেলে। প্রায় 1.5 দিন একটা ক্যানিয়নের ভেতর আটকা পড়েছিল ও। রাসলাররা ব্রায়ানকে পেলে ছাড়ত না। কিন্তু তারপরও 200 গরু
দুদিন পরও ধুলো আর ট্রাক দেখে কোন দিকে গেছে বোঝা যাবে। এখনও ঘটনাটা বিশ্বাস করতে পারছে না ডিক। ধুলোবালি নেই টেইলে, ঘাস জমি, বলল ব্রায়ান। তাছাড়া বৃষ্টিও হচ্ছিল। যখন বুঝলাম রাস্তাটা আমার উপর নজর রাখছে না, বেরিয়ে এলাম। বৃষ্টি সমস্ত ট্র্যাক মুছে দিয়েছিল। আনসন্স ফরকে তোমাদের ক্যাটল দেখা যায়নি? মুখ খুলল আলবার্ট। না, উত্তর আর পূবের রাঞ্চগুলো শহরে তাদের ক্যাটল পাঠিয়েছিল, কিন্তু তার মধ্যে আমাদের স্টক ছিল না। তোমরা সবাই ড্রাইভে অংশ নিলে বিপদ কমত। কিছুক্ষণ চুপ করে থেকে বলল ডিক। সম্ভব নয়, জবাব দিল জন রাসেল। একা আমাদের কারো পক্ষে কাউহ্যান্ড হায়ার করা অসম্ভব। নিজের কাজ নিজেরই করতে হয়। কাজে ক্ষতি হলেও ব্রায়ান ড্রাইভে যেতে পারে অবিবাহিত বলে। হারাবার তেমন কিছু নেই বলেই আমি ড্রাইভে যাব, বলল ব্রায়ান। সমস্যাটা বুঝতে পারছে ডিক গ্রেসন। নগদ টাকার অভাব দূর করার জন্যই ড্রাইভটা সফল করতে চাইছে ওরা। টাকাটা পেলে আসন্ন শীতটা ভালো মতোই পার করতে পারবে রানসাররা। উল্টোটা হলে কষ্টের সীমা থাকবে না। বেশি জড়িয়ে পড়া ঠিক হবে না। টাকা উপার্জনের জন্য যতটা করা কর্তব্য ততটুকুর বেশি নয়। নিজেকে বলল ডিক। বেশ, কি করতে হবে আমাকে? ড্রাইভের পোহরায় থাকবে তুমি, বলল জন রাসেল, স্টেজ গার্ডের মতো। ব্রায়ান ড্রাইভে যেতে রাজি হয়েছে। তার এক কাউহ্যান্ড আর স্যাম হারপার যাবে সাথে। তোমার কাজ হচ্ছে চারদিকে দৃষ্টি রাখা। লোক কম, এর বেশি কিছু আমাদের পক্ষে করা সম্ভব নয়। টেইল গার্ড মন্দ কি? তাছাড়া কাজটা নিলে বাবার খুনির কাছাকাছি আসার একটা সুযোগ হয়তো পাবে সে। সম্মতি জানিয়ে দিল ডিক। কম বেশি $100 পাবে তুমি, বলল জন রাসেল। গরুসহ পৌঁছাতে পারলে? আলবার্টের কণ্ঠে সংশয়। গরু বিক্রি করতে না পারলে একবেলা তোমাকে লাঞ্চ খাওয়াবার টাকাও থাকবে না আমার। চুপ হয়ে গেল সবাই। ভালো একজন কাউহ্যান্ডের 3 মাসের বেতন ওই পরিমাণ টাকা, ভাবছে ডিক। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার, ওর বাবার হত্যাকারীকে খুঁজে পেতে পারে সে। ঘরে চলো সবাই, এতক্ষণে কফি হয়ে গেছে। নীরবতা ভাঙল জন রাসেল। 5 রান্স হাউসে এসে ঢুকলো সবাই। ইতিমধ্যেই কফি আর শুকনো অ্যাপল পাই এনে টেবিলে রেখেছে লিন্ডা। কফি আর পাই দুটোই দারুণ। আরও খাওয়ার ইচ্ছে ছিল ডিক গ্রেসনের, কিন্তু চাইল না। ওয়াগন শেডে যা শুনেছে তাতে বাড়তি সুবিধাটা নিতে ইচ্ছে করল না তার। খাওয়া শেষে মুখ তুলে দেখল কিচেনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছে মিসেস রাসেল। লিন্ডাও আছে ওখানে। তার দিকে তাকিয়ে থাকলো ডিক। মনে হচ্ছে যেন 20 বছর ধরে মেয়েটাকে চেনে সে। পাইটা অপূর্ব ম্যাম, ধন্যবাদ। মিসেস রাসেলের উদ্দেশ্যে কথাটা বলল ডিক। তুমিই বোধহয় ডিক। চেষ্টাকৃত হাসি ফুটল মহিলার মুখে। হ্যাঁ ম্যাম। মিসেস রাসেল ওকে পছন্দ করতে পারছে না দেখে কথা বাড়ালো না ডিক। স্ত্রীর উদ্দেশ্যে বলল জন। ডিক অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করবে। রেলহেডে নিরাপদে ক্যাটল পৌঁছানোই ওর কাজ। লিন্ডার কাছে যা শুনলাম তাতে চিন্তার আর কোনো কারণ নেই তাহলে, মন্তব্য করল মিসেস। রাগ চেপে রাখল ডিক। রেড হিলের ঘটনা শুনে তাকে বিচার করছে মহিলা। একবার তাকে বুঝিয়ে বলতে চাইল মানুষ মেরে বেড়ানো ওর পেশা নয়। পরক্ষণেই ভাবল দরকার নেই ভুল ভাঙানোর। তাছাড়া কোনো রানসার বা তাদের পরিবারের সাথে ঘনিষ্ঠ হওয়া ঠিক হবে না। নিয়তি ওকে যে কোনো রানসারের বিরুদ্ধে মুখোমুখি দাঁড় করাতে পারে। কফি লাগবে আর? স্ত্রীর রুড আচরণ ঢাকার চেষ্টা করল জন রাসেল। বারণ করতে যাচ্ছিল, তার আগেই ডিকের কাপ ভরে দিল রানসার।
ধন্যবাদ জানিয়ে পেছনের বারান্দায় বেরিয়ে এলো ডিক। ছোট ছোট দলে ভাগ হয়ে আলাপ করছে রানসাররা। লিন্ডাকে কোথাও দেখতে পেল না সে। মেয়েটা ঘরেও নেই। বারান্দার সামনের জমিতে সবজির বাগান করা হয়েছে। ভুট্টা, টমেটো, মরিচ আর অন্যান্য তরিতরকারির গাছ দেখা যাচ্ছে। কিছুটা দূরে লাগানো হয়েছে ফলের গাছ। এখনো ছোট, আর 2-3 বছর পর ফল ধরবে গাছগুলোয়। তার ঘেরা মুরগির খামারে ধুলো থেকে খাবার খুঁজছে 8-10টা মুরগি আর একটা মোরগ। বার্নের ছায়ায় বসে জাবর কাটছে একটা গরু। রানসিংয়ের শুরুটা জন রাসেলের জন্য চমৎকার হয়েছে, তবে বড় কোনো ক্ষতি সামলে ওঠার আর্থিক সামর্থ্য নেই তার। একই কথা খাটে মাঙ্গাস উপত্যকার অন্য রানসারদের ক্ষেত্রেও, তবে ব্রায়ান একটু অন্য ধরনের। দুনিয়ার কিছুতেই কিছু এসে যায় না তার। অবিবাহিত বলেই সম্ভবত যে কোনো দুরবস্থা কাটিয়ে উঠতে পারবে সে। স্যাম হারপারের সাথে বার্ন থেকে বেরিয়ে এলো লিন্ডা। দুজনকে একসঙ্গে দেখে অপরিচিত একটা অনুভূতি খোঁচা দিল ডিক গ্রেসনকে। পরমুহূর্তে হেসে ফেলল সে। মেয়েটার ব্যাপারে কোনো কিছু অনুভব করার অধিকার কে দিয়েছে ওকে? বারান্দার দিকে এগোচ্ছে মেয়েটা, লক্ষ্য করল ডিক। পাশে হাঁটতে হাঁটতে বকবক করছে স্যাম হারপার। সূর্যের উজ্জ্বল আলোয় চিকচিক করছে লিন্ডার সোনালি চুল। ডিকের সামনে এসে দাঁড়ালো তারা। স্যাম বলল, মিস্টার ডিক আমাদের সাথে ড্রাইভে যাচ্ছে। আমাকে শুধু ডিক বললেই হবে। লিন্ডার প্রতিক্রিয়া লক্ষ্য করছে সে। ডিকও ড্রাইভে যাবে? আবার বলল স্যাম। ও পাহারায় থাকলে এবার আমরা ঠিকই ড্রাইভ শেষ করতে পারবো। ডিক গ্রেসনের দিকে তাকালো লিন্ডা। তা পারবে। বাজি ধরে বলতে পারি ডিক সাথে থাকলে হামলা করার সাহস রাসলাররা পাবে না। জীবনে এই প্রথমবার ড্রাইভে যাবার উৎসাহে উত্তেজিত হয়ে আছে স্যাম হারপার। ওর কীর্তি দেখে সে কথা নিশ্চিত হয়ে বলা যায়, শুকনো গলায় বলল লিন্ডা। বাড়ির ভেতর থেকে জেড হারপারের কণ্ঠ ভেসে এলো। স্যামকে ডাকছে। লিন্ডা আর ডিকের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সে। রানসাররা চলে যাচ্ছে, লক্ষ্য করল ডিক। কোথায় রাত কাটাবে চিন্তা করছে সে। সকাল সকাল ড্রাইভে যেতে সুবিধা হবে ব্রায়ানের রাঞ্চে থাকলে। ব্যাপারটা রানসারদের উপর ছেড়ে দিল ডিক। লিন্ডার সঙ্গ ভালো লাগছে ওর। স্যামকে আমাদের বাচ্চা গেল্ডিংটা দেখাচ্ছিলাম। লিন্ডার কণ্ঠ থেকে কাঠিন্য দূর হয়েছে। চমৎকার ঘোড়া, দেখবে? হাসল ডিক। কেন নয়। বারান্দার দেয়ালের সেলফে কাপটা নামিয়ে রাখলো সে। উঠান পেরিয়ে বার্নের দিকে এগোলো ওরা। হাঁটছে পাশাপাশি। ডিকের দিকে তাকালো লিন্ডা। কিছু একটা আছে তোমার জীবনে, সেজন্যই তুমি এমন ঠান্ডা নিঃসঙ্গ। আর আর কথা শেষ না করে জবাব আশা করছে সে। আর কি? কাজ ঝাঁকালো মেয়েটা। গান সিলিঙ্গার। স্পষ্ট কণ্ঠে কথাটা বলল সে। নিজেকে তুমি গানম্যান হিসাবে তৈরি করেছ, তবে ভাড়াটে খুনি নই আমি। বাধ্য না হলে পিস্তল ব্যবহার করি না। শান্ত গলায় বলল ডিক। বিপদে অনেকে সরে পড়ে, অনেকে বিপদ মোকাবেলা করে। আমি কেটে পড়ায় বিশ্বাস করি না। কিছুক্ষণ চুপ করে থাকলো লিন্ডা। ওদের মাথার উপর দিয়ে শীষ দিতে দিতে উড়ে গেল একটা মেডোলার্ক পাখি। নিশ্চয় তুমি এমন ছিলে না। কিছু একটা তোমাকে বদলে দিয়েছে। কি সেটা? চোয়াল শক্ত হয়ে গেল ডিক গ্রেসনের। মেয়েটার অনুমানের সঠিকতা ওকে বিস্মিত করেছে। জোর করে মুখে হাসি ফোটালো ডিক। বার্নের দরজার দিকে আঙুল তুলল। গেল্ডিংটাকে ওখানেই রেখেছ? মাথা ঝাঁকালো লিন্ডা। পথ দেখিয়ে বার্নের ভেতর দিককে নিয়ে গেল সে। একটা স্টলের সামনে দাঁড়ালো। কুচকুচে কালো বাচ্চা গেল্ডিংটার দিকে প্রশংসার দৃষ্টিতে তাকালো ডিক। চমৎকার ঘোড়া, মন্তব্য করলো সে। বলতে চাও না তুমি? জিজ্ঞেস করলো লিন্ডা। প্রশ্নটা বুঝতে সময় নিল ডিক। আগের প্রসঙ্গ থেকে নড়েনি লিন্ডা। না,
ব্যাপারটা ব্যক্তিগত। লিন্ডাকে বলতে পারে ডিক। কথা প্রসঙ্গে জিজ্ঞেস করতে পারে জন রাসেল যুদ্ধে অংশ নিয়েছিল কিনা, অথবা ক্ষতচিহ্নের কথা। ব্রায়ান, হার্পার, টিমস, আলবার্ট এদের সম্পর্কেও জানা দরকার ওর। খুনিকে খোঁজার কাজে লিন্ডাকেও জড়িয়ে নিতে অসুবিধাটা কোথায়? না, সেটা ওর উচিত হবে না, অন্তত এখনই নয়। ড্রাইভ সফল হলে তখন দেখা যাবে কি করা যায়। নিজের মনোভাব অবাক করলো ওকে। কর্তব্য পালনে অবহেলা করছে এমন একটা অনুভূতি হলো। জন রাসেলই যদি ওর বাবার খুনি হয়, হিসাব চুকিয়ে দেবে সে। সিদ্ধান্ত নিল ডিক। দুঃখিত, তোমার ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করেছি। বার্ন থেকে বেরোনোর সময় বলল লিন্ডা। লিন্ডাকে জিজ্ঞেস করলো ডিক। আমার মতো গান চিলিঙ্গারের সাথে মেশা তোমার মা নিশ্চয় পছন্দ করবে না। কোনো জবাব না দিয়ে চুপ করে রইল লিন্ডা।